স্বাগতম হোক গল্পে। এখানে প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে অন্ধকারের এমন এক পথে যেখান থেকে আপনি ফিরলেও আপনার ছায়া আর ফিরবে না। আজকের গল্পে আমরা যাব এক হোটেল রুমে, যেখানে একজন বিখ্যাত লেখক রেখে গেছে শুধুই এক মৃতদেহ আর এক রহস্যময় আয়না। নিয়ম অনুযায়ী পুলিশ বলছে আত্মহত্যা, কিন্তু গোয়েন্দা রুদ্র বলছে এটা খুন, একটা নিখুঁত ঠান্ডা মাথার খুন। রহস্যটা ঘনীভূত হচ্ছে সেই আয়নার চারপাশে, যেটা মুখে না বললেও সব দেখে ফেলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি দেখেছে সে, আর কে লুকিয়ে আছে সে আয়নার ওপারে? এই আয়না কি শুধু প্রতিচ্ছবি ধরে রাখে, নাকি কখনো কখনো স্মৃতিও? চলুন ডুবে যাই সেই রহস্যের জগতে, কারণ গল্পটা শুধু খুনের নয়, গল্পটা ভাঙা বিশ্বাস আর ছিন্ন প্রতিচ্ছবিরও। বৃষ্টি পড়ছিল ধীরে ধীরে, যেন আকাশ নিজের দুঃখগুলো নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছিল শহরের ম্লান মুখের উপর। দক্ষিণ কলকাতার নবনির্মিত হোটেল মিরাভিস্টার 10 তলার করিডোরে হাঁটছিল একজন যুবক। গায়ে হালকা ধূসর রেইনকোট, চোখে ধারালো দৃষ্টি, আর হাতে একটা চামড়ার নোটবুক। তার নাম রুদ্র বসু, গোয়েন্দা। বয়স 40-এর কোঠায়, কিন্তু চোখে ক্লান্তি কম, ধাঁধা সমাধানের ক্ষুধা অনেক বেশি। রুম নম্বর 1007, সেখানে গতরাতে মারা গেছেন বিশিষ্ট থ্রিলার লেখক সমরেশ ধর। রিপোর্ট বলছে আত্মহত্যা। পুলিশ প্যানিক বাটন, দরজার লক হিস্ট্রি, রুমের অর্ডার হিস্ট্রি সব কিছু খুঁটিয়ে দেখে বলেছে এখানে কেউ ঢোকেনি। কিন্তু রুদ্র তেমনটা মানে না। এমন একজন লেখক যিনি নিজের শেষ বইতে লিখেছিলেন যে আয়না শুধু মুখ দেখায়, সে প্রতারক। সত্যিকারের আয়না তো ভেতরে ছায়া চেনে। তিনি কি হঠাৎ করে আত্মহত্যা করবেন? রুমে ঢোকে চারিদিক দেখে রুদ্র। ঘরটা অদ্ভুত পরিষ্কার, টেবিলে লেখা শেষ কপি, আয়নার ওপারে একটি অসমাপ্ত পাণ্ডুলিপি, পাশে ছড়িয়ে কয়েকটি ব্ল্যাক জেল পেন, বিছানার পাশের টেবিলে আধ খাওয়া ঘুমের ওষুধ। কিন্তু এই ঘরের সবচেয়ে অদ্ভুত জিনিস একটা, যা প্রথমেই চোখে পড়ে, আয়নাটা বিশাল, মেঝে থেকে সিলিং পর্যন্ত লম্বা, ঠিক যেন দেওয়ালের সঙ্গে মিশে থাকা এক চুপ থাকা সাক্ষী। রুদ্র সামনের চেয়ার টেনে বসে, আয়নার দিকে তাকায়। এই আয়নাটা সাধারণ নয়, আলোর প্রতিফলন এত তীক্ষ্ণ, কিছুটা অস্বস্তিকর। রুদ্র চোখ সরাতে পারছে না। তার নিজের প্রতিচ্ছবি তাকে যেন প্রশ্ন করছে, তুই আসলে জানিস কে করলো খুনটা? রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে থাকলেও তার মন যেন ছড়িয়ে আছে রুমের প্রতিটি কোণে। তার অভিজ্ঞতা বলে, একটা হত্যাকাণ্ড যত নিখুঁত হয়, তার ভেতরে তত অসঙ্গতি থাকে। আর এখানেও অসঙ্গতির অভাব নেই, বরং বাড়তি কিছু আছে, যা অস্বাভাবিকভাবে সুসজ্জিত। আয়নার ঠিক নিচে থাকা কার্পেটটা একটু বাঁকাভাবে পাতা। ঘরের বাতাসে ভেসে আসা এক ধরনের শুকনো পারফিউমের গন্ধ, যেটা কোনো স্ট্যান্ডার্ড হোটেল ফ্রেশনারের মতো নয়। এদিকে বিছানার পাশে ছোট্ট ওষুধের বোতলে 3টে ঘুমের ট্যাবলেট কম ছিল, অথচ ময়নাতদন্ত বলছে সমরেশের শরীরে অতিরিক্ত মাত্রার ঘুমের ওষুধ পাওয়া গেছে, এমন একটা পরিমাণ যে একেবারে গিলে ফেলা সম্ভব নয়। রুদ্র আয়নার সামনে হাঁটু গেড়ে বসে খেয়াল করল আয়নার ফ্রেমটা হালকা করে দুলছে, যদিও রুমের দরজা জানলা সব বন্ধ। সে হাত দিয়ে আয়নার পাশ ঘেঁষে আঙুল চালিয়ে বুঝল পেছনে সামান্য ফাঁকা জায়গা আছে, যেন দেওয়ালের ভিতরে একটা খালি জায়গা আছে। হোটেলের প্ল্যান রুমে দেখতে হবে এই দেওয়ালের পেছনে
কি আছে। চেয়ারে বসে রুদ্রর চোখ আটকে গেল টেবিলের উপরে খোলা পাণ্ডুলিপিতে। বইটার নাম ছিল আয়নার ওপারে, তবে লেখা অর্ধেকই থেমে গেছে। শেষ লাইনটা ছিল, সে তাকিয়ে দেখলো নিজের চেহারা, কিন্তু আয়নার ভেতর কেউ একজন হাসছিল, অন্য কেউ। এই লাইনটা পড়ে রুদ্রর মনে একটা শিরশিরে স্রোত বয়ে গেল। এমন লাইন একজন আত্মহত্যার আগে লেখে না, বরং এই লাইনটা লিখে কেউ চিহ্ন রেখে গেছে। ঘরের টেবিলের ড্রয়ার খুলে সে একগুচ্ছ চিঠি পেল, সাধারণ ব্যক্তিগত কাগজপত্র, চেকবুক, কিছু রেস্টুরেন্ট কার্ড। কিন্তু ড্রয়ারের নিচে একটা সরু খাঁজে হাত ঢোকাতেই একটা ছোট্ট পেঁচানো কাগজ বেরিয়ে এলো। সেটা খুলতেই ভেতরে লেখা, আমি জানতাম ও আমাকে মেরে ফেলবে, কিন্তু তোমার মতো কেউ আসবে এই সত্য খুঁজতে। আয়নার পেছনে তাকাও। রুদ্র এবার আয়নার সামনে ফিরে এলো, হাত দিয়ে আয়নার ফ্রেমে চাপ দিল। একটু ঠেলতেই হালকা একটা ক্লিক শব্দ করে ফ্রেমটা একটু নড়ে উঠল এবং আয়নাটা সামান্য দুলে খুলে গেল পাশে, একটা স্লাইডিং প্যানেলের মতো। পেছনে একটা অন্ধকার ফাঁকা ঘর, একটা হিডেন স্পেস, যেন কেউ ওইখান থেকে পুরো ঘরটা দেখতে পারত। একটা ছোট ভেন্টিলেটর, একদিকে দেওয়ালে বসানো ছিল, একপাশে খোলা কাঁচ, যেটাও ওয়ান ওয়ে মিররের মতো কাজ করত। বাইরে থেকে এটা সাধারণ আয়না, কিন্তু এই গোপন ঘর থেকে কেউ পুরো রুমটা দেখতে পেত। ঘরের ভিতরটা প্রায় ফাঁকা, কিন্তু এক কোণে রাখা ছিল একটি কাঠের চেয়ার, যার পেছনের দেওয়ালে গা ছমছমে আঁচড় কাটা দাগ, পাশে ছড়িয়ে একজোড়া সিগারেট, একটাতে ঠোঁটের ছাপ স্পষ্ট। রুদ্র সেই ছাই পরীক্ষা করলো। আধভাঙা ফিল্টারে লাল লিপস্টিকের দাগ, খুব সূক্ষ্ম কিন্তু ছিল। একটা প্রশ্ন মাথায় ঘুরতে শুরু করলো, এই ঘরে কে বসেছিল আর কেন? যদি সমরেশ জানতেন কেউ তাকে দেখছে, তাহলে তিনি নিশ্চয়ই পালাতে চাইতেন। কিন্তু যদি তিনি জানতেনই না, তবে তিনি নিশ্চয়ই বিশ্বাস করেছিলেন তিনি একা। কিন্তু সেই অনুভবটাই কি তাকে ভুল পথে চালিয়ে দিল? রুদ্র এবার নিচু হয়ে দেখল সেই চেয়ারের পেছনের দেওয়াল, একটা পেন্সিল দিয়ে আঁকা কিছু দাগ, গণনার মতো, 1, 2, 3, মোট 25টা উল্টে দেওয়া দাগ, যেন কেউ প্রতিদিন কাউকে পর্যবেক্ষণ করে গুনছিল 25 দিন ধরে। তাহলে কেউ সমরেশকে নজরে রেখেছিল 25 দিন। তার মানে খুনটা তাৎক্ষণিক নয়, এটা ছিল পরিকল্পিত, ঠান্ডা মাথার স্টাডি করে তৈরি করা একটা খুন। রুদ্রর মাথায় প্রশ্ন আসতে লাগলো, হোটেলের কোনো কর্মচারী, নাকি কোনো আগত অতিথি যে এতদিন এখানে এই গোপন ঘরে ছিল, আয়নার পেছনে বসে সমরেশকে দেখেছে, তার রুটিন জানে, তার ঘুমের অভ্যাস জানে, এমনকি তার সব দুর্বলতাও জানে। হঠাৎ করেই আয়নার কাছে নিজেকে দেখে রুদ্র থমকে গেল। তার নিজের প্রতিচ্ছবি একটু অদ্ভুত লাগছিল, একটা ঠান্ডা অনুভব, যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরল, কিন্তু কেউ নেই। তবুও তার মনে হলো এই আয়না শুধু অতীত দেখায় না, কখনো কখনো ভবিষ্যতের চিহ্নও রেখে যায়। রুম থেকে বেরিয়ে রুদ্র সোজা নেমে এলো হোটেলের সিকিউরিটি কন্ট্রোল রুমে। সেখানেই হোটেলের সার্ভেইলেন্স ফিড রাখা হয়। প্রতিটি ফ্লোর, লিফট, করিডোরের রেকর্ডিং সেখানে সংরক্ষিত। হোটেল ম্যানেজার একদম চুপচাপ দাঁড়িয়েছিলেন, চোখে উৎকণ্ঠা। রুদ্র সোজা গিয়ে বলল, রুম 1007-এর গত 1 মাসে ক্যামেরা ফুটেজ চাই, বিশেষ করে করিডোর, লিফট আর উপরের ফ্লোরের অ্যাক্সেস লগ। ম্যানেজার বললেন, স্যার, ওটা তো আমরা রেগুলার ব্যাকআপে রাখি না, সাধারণত 7 দিনের বেশি কিছু থাকে না। রুদ্র
এক ঝলক তার দিকে তাকালো ঠান্ডা চোখে। খুন হয়েছে এখানে, আর আপনি বলছেন 7 দিনের বেশি রাখা হয় না? সিকিউরিটি ইনচার্জ দ্রুত তার সিস্টেমে ঘাঁটতে লাগলো। অবশেষে সে বলল, স্যার, আজ থেকে 8 দিন আগের কিছু ফুটেজ এখনো রিটেইন আছে, ওটা বের করছি। স্ক্রিনে ফুটেজ ভেসে উঠল। করিডোরে কেউ মাঝে মাঝে যাচ্ছে আসছে, কিন্তু একটা চেহারা রুদ্র নজর কাড়ল। একজন মাঝবয়সী মহিলা, গা চাপা জামা পরে, মাথায় হালকা স্কার্ফ। তিনি প্রায় প্রতিদিনই সকাল 9টা নাগাদ 10 তলায় আসতেন এবং আবার বিকেল 5টার দিকে ফিরে যেতেন। কিন্তু অবাক করা বিষয় হলো, হোটেল রেজিস্টারে তার কোনো রেকর্ড নেই। রুমে ঢোকেন না, অথচ 10 তলায় আসেন, কয়েক ঘন্টা থাকেন, আবার চলে যান। রুদ্র জিজ্ঞাসা করল, এই মহিলাকে কেউ চেনে? ম্যানেজার মাথা নাড়ল। না স্যার, উনি আমাদের স্টাফ নন, অতিথিও নন। হতে পারে বাইরের কেউ এসেছে কারোর সঙ্গে দেখা করতে, কিন্তু প্রতিদিন আসতেন, এটা আমরা কেউ খেয়াল করিনি। রুদ্র ধীরে ধীরে বললেন, উনি আয়নার পেছনে ঘরে ঢুকতেন প্রতিদিন সকাল থেকে বিকেল, সমরেশ ধরকে পর্যবেক্ষণ করতে। সিকিউরিটি ইনচার্জ জিজ্ঞাসা করলো, কিন্তু সে ঘরে ঢোকার রাস্তা তো কোনো ফ্লোর প্ল্যানে নেই। রুদ্র বলল, হ্যাঁ, কারণ এটা হোটেলের গোপন নকশা। হয়তো ফাউন্ডার অথবা ডিজাইনার, ইঞ্জিনিয়ার জানতো, কিন্তু সেটা বাইরের কেউ জানতো না। এই মহিলা জানতো, এবং তিনি ওই গোপন ঘরে গিয়ে বসে থাকতেন। এটা কোনো সাধারণ খুন নয়, এটা একজন বুদ্ধিমান খুনির কাজ, যিনি শিকারকে মেরে ফেলেননি, বরং তার ছায়াকে ধ্বংস করেছেন ধীরে ধীরে। তারপর রুদ্র ম্যানেজারকে বলল, আমি ওই মহিলার ফেস রিকগনিশন ফাইল চাই। এআই ট্রেস করে নাম বের করা সম্ভব হবে। এরপর রুদ্র ফিরে গেল রুম 1007-এ। এবার সে ডায়েরি ঘাঁটতে লাগলো। সমরেশের নিজের হাতের লেখা নোট। লেখার মধ্যে প্রচুর হিন্ট ছিল। প্রতিটা লাইনে যেন একটা ভয় ছিল, একটা চাপা কণ্ঠস্বর যা বলছিল, আমি দেখছি, কিন্তু বলা মানেই মৃত্যু। হঠাৎ করে একটি পাতায় সে দেখতে পেল একটা নাম, রিনা। এই নামটি ঘিরে কয়েকটি লাইন সমরেশ লিখেছেন। রিনার চোখ যেন আয়না, যেখানে আমার মুখ নয়, আমার ভয় ফুটে ওঠে। আমি জানি ও ফিরে এসেছে এবং এবার ওর হাত নিশ্ছিদ্র, কিন্তু আমি জানি আয়না সব মনে রাখে। রুদ্র থমকে গেল। তার মনে পড়ে গেল পুরনো একটা মামলার কথা। 3 বছর আগে এক উঠতি লেখক রহস্যজনকভাবে উধাও হয়েছিল। নাম ছিল রিনা পাল। তখন পুলিশ বলেছিল আত্মগোপন, কিন্তু রুদ্র সেই কেসে সন্দেহ করেছিল মানসিক ভাঙনের দিকে। তবে কি এই রিনা পালই সেই মহিলা যিনি আয়নার পেছনে বসে সমরেশকে পর্যবেক্ষণ করছিলেন? যদি তাই হয়, তাহলে তার উদ্দেশ্য কি ছিল? প্রতিহিংসা, হিংসা, নাকি লেখাচুরি? রুদ্র বুঝল এবার তাকে খুঁজে বের করতে হবে রিনার অতীত। ঠিক তখনই ফোনে রুদ্র সহকারী পার্থ একটা মেসেজ পাঠালো। রিনা পালের ফেস ম্যাচ হয়েছে। নতুন পরিচয়ে তিনি এখন আছেন রুবিনা সেন। হোটেল মিরাভিস্টার পাশের অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন গত 4 মাস ধরে। রুদ্রর চোখ স্থির হয়ে গেল। আসল খেলা এখন শুরু হয়েছে। খুনির ছায়া আয়নার ওপরে বসে নেই, সে বাইরে ঘুরে বেড়াচ্ছে। সন্ধে 6টা বেজে চলেছে। শহরের ওপর ধীরে ধীরে নামছে অন্ধকার, কিন্তু তার থেকেও ঘন হয়ে উঠেছে রুদ্রর মন। সে এবার একেবারে প্রস্তুত। আজ সে মুখোমুখি হবে সেই মহিলার, যাকে সে একটা গোপন আয়নার আড়াল থেকে দেখেছে, যে চুপি চুপি সমরেশ ধরকে দেখেছে দিনের পর দিন, আর এখন একজন ভিন্ন পরিচয়ে আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। রুবিনা সেন, যার আসল নাম রিনা পাল। রুদ্র পৌঁছলো সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে, যেটি হোটেল মিরাভিস্টার
একেবারেই পাশেই। বিল্ডিংটির নাম সিলভার হাইটস। বাইরে থেকে দেখতে একেবারে নিরীহ, ছিমছাম, মাঝারি আকারের আবাসিক ভবন। রিসেপশনে নাম বলতেই একজন পাহারাদার বলল, স্যার, রুবিনা ম্যাডাম এখনই এলেন। উনি রোজ এই সময় হাঁটতে যান ছাদে। রুদ্র ধীরে ধীরে উঠে গেল ছাদে। ছাদটা খোলা, একটু ঠান্ডা হাওয়া বইছে, আর এক কোণে দাঁড়িয়ে আছে এক মহিলা। মাথায় সাদা স্কার্ফ, হাতে ধরা একটা ছোট নোটবুক, চোখ হালকা ভারী করে নিচের দিকে তাকিয়ে। সে অনুভব করল রুদ্রের উপস্থিতি। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই একটা অদ্ভুত শীতলতা রুদ্রর শরীরে বয়ে গেল। এই সেই নারী, সেই মুখ, যে আয়নার পিছনে বসেছিল দিনকে দিন, কিন্তু এখন সে কেবল একজন ভদ্র মহিলা, যার চোখে আছে অদ্ভুত রকম এক স্থিরতা। আপনি আমাকে খুঁজছিলেন, মিস্টার রুদ্র সেন? মহিলাটি নিজেই প্রশ্ন করল। তার কণ্ঠস্বর কোমল, কিন্তু ভিতরে একটা ধাতব কঠোরতা স্পষ্ট। আপনি জানতেন আমি আসব? রুদ্র কড়া চোখে বলল, অবশ্যই। আপনি যেদিন হোটেলে গিয়েছিলেন আমি জানতাম, এবং আপনি যেদিন আয়নার ঘরে দরজা খুলেছিলেন আমি টের পেয়েছিলাম। আয়না শুধু প্রতিচ্ছবি দেখায় না, সে অনুধাবনও করে। রুদ্র সামনে এগিয়ে এলো। আপনার আসল নাম রীনা পাল? আপনি একজন লেখক ছিলেন, এবং আপনি হঠাৎ করে 3 বছর আগে উধাও হয়ে যান। মিডিয়ার চোখে আপনি মানসিক রোগী, পুলিশের চোখে নিখোঁজ, কিন্তু বাস্তবে আপনি ছিলেন এই শহরেই, আয়নার পেছনে। রীনা মাথা নিচু করে হাসল। তুমি তো বেশ কিছু খুঁজে পেয়েছ, কিন্তু সবটা এখনো না। হ্যাঁ, আমি রীনা পাল, আর হ্যাঁ, আমি উধাও হয়েছিলাম কারণ সমরেশধর আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার চিন্তা, আমার লেখার স্টাইল, আমার কল্পনা, সব কিছু। রুদ্র চোখ সরু করে তাকালো। তোমরা কি একসঙ্গে কাজ করতে? রীনা বলল, না, আমি ছিলাম তার ছায়া। সে আমার আইডিয়াগুলো চুরি করত। আমি একদা নতুন লেখক হিসেবে উঠতে চাইছিলাম, কিন্তু সমরেশ আমাকে নিষ্পেষণ করেছিল। আমার লেখা জমা পড়ার 2 সপ্তাহের মধ্যেই একই প্লট সমরেশের বইতে ছাপা হতো। আমি প্রতিবাদ করলে আমাকে পাগল প্রমাণ করলো, মানসিক হাসপাতালে ভর্তি করতে চাইল, আমার উপর কেস করলো চুরি আর মানসিক হেনস্থার অভিযোগে। শেষ পর্যন্ত আমি পিছু হটলাম, কিন্তু তারপর সিদ্ধান্ত নিলাম আমি ফিরব অন্য পরিচয়ে, এবং তাকে দেখব প্রতিদিন। তার ভয়, তার আতঙ্ক, তার মিথ্যা, সব দেখে যাব আয়নার পেছন থেকে। রুদ্র থমকে গেল। তুমি কি খুন করেছ? রীনা এবার চোখ সরিয়ে নিল। হালকা গলায় বলল, আমি শুধু আয়নার পেছন থেকে দেখেছি। ঘুমের ওষুধ, সেই রাতে তার কাঁপা হাত, সবকিছু দেখেছি, কিন্তু আমি কিছু করিনি। তাহলে খুনটা কে করেছে? রীনা ধীরে ধীরে পেছনে হাঁটল, তারপর একটা দেওয়ালের পাশে থেমে বলল, তুমি বুঝতে পারোনি? আয়নাটা কেবল দেখতে নয়, শুনতেও পেত। কেউ একজন ছিল যে ওই আয়নার ওপরে ছিল, শুধু আমি ছিলাম না। আরও একজন, যে সমরেশকে শেষ করে দিতে চেয়েছিল, আর তার ছায়া এখনো তোমার পিছনে লেগে আছে। রুদ্র ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, কেউ নেই। আবার সামনে ফিরে তাকাতেই দেখলো রীনা নেই। সে চারিদিক খুঁজল, ডাকলো, রবিনা, রীনা, কিন্তু ছাদটা খালি। কেবল হালকা বাতাস আর একটা উড়তে থাকা সাদা স্কার্ফ। রুদ্র সেটা হাতে তুলে নিল। ঠান্ডা হয়ে গিয়েছে। তার মানে এই খুনে রীনা একজন প্রত্যক্ষদর্শী, খুনি নয়। তবে যিনি খুন করেছেন তিনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন, অথবা আরো ভয়ানক কিছু, তিনি এখনো আয়নার আড়ালেই রয়ে গেছেন। রুদ্র বুঝল এবার তাকে ফিরতে হবে আয়নার কাছে, কেননা সত্য এখনো পুরোটা মুখ খোলেনি।
রাত্রি তখন গভীর। হোটেলে মিরাভিস্টার করিডোর জুড়ে নিস্তব্ধতা চেপে বসেছে। কেবল বাতাসের ফোঁস শব্দ, আর দূরে কোথাও লিফটের দুশ্চিন্তাগ্রস্ত ঘর্ষণ। রুদ্র আবার ফিরে এসেছে রুম 1007-এ। সে জানে রহস্যের শেষ লুকিয়েছে এই ঘরের ভিতর, এই আয়নার পেছনে, যার প্রতিটি ইঞ্চি কথা বলে, যদি কেউ শুনতে জানে। রুদ্র হাতের আলো ফেলে আয়নাটির দিকে তাকালো। এখন সে জানে আয়নার পেছনে এক গোপন ঘর আছে, যেখানে রিনা ছিল। কিন্তু রিনার দাবি সে শুধু দেখেছে, হত্যা করেনি। তাহলে কে করলো খুনটা? সেই আরো একজন কে? রুদ্র এবার আয়নার পিছনে প্রবেশ করলো। স্লাইডিং প্যানেল ঠেলে আবার সেই অন্ধকার ঘরে ঢুকে গেল। বাতাসটা সেখানে ঘোলাটে। দেওয়ালের ভেতরে কিছু পুরনো রাবারের গন্ধ। যে চেয়ারে রিনা বসতো সেখানে ধুলো জমেছে। কিন্তু এবার রুদ্র নজর দিল একদম ডান দিকের দেওয়ালের দিকে, যেখানে একটা পাতলা কাঠের সেলফে রাখা ছিল একটি ছোট নোটবুক। নোটবুকটা খুলতেই দেখা গেল তারিখ অনুযায়ী লেখা বেশ কয়েকটি নোট। কিন্তু অবাক করা বিষয়, লেখাগুলো রিনার হাতে লেখা নয়। এই লেখা আরো শক্ত, অদ্ভুতভাবে ঘন ঘন মুছে লেখা, যেন কেউ বারবার নিজের লেখা লুকোতে চেয়েছে। তারিখ অনুযায়ী এগুলো গত 15 দিনের, যখন রিনা বলছে সেখানে বসতো না। নোটগুলোর কিছু অংশে লেখা ছিল, সে কিছু টের পাচ্ছে, কিন্তু এখনো বোঝেনি আমি আয়নার ঠিক পেছনে আছি। ঘুমের ওষুধে কাজ হচ্ছে। আজ রাতে ও শেষ পাতা লিখবে, তারপর শেষ হবে ওর অধ্যায়। ওর মৃত্যুর পর আয়নাটা আমার হবে। এবার আমি লিখব গল্প, কিন্তু অন্য নামে। রুদ্রের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেল। এই ব্যক্তি শুধু খুন করেনি, সে চায় লেখক হয়ে উঠতে। নিজের লেখা নয়, কিন্তু অন্যের কণ্ঠস্বর ছিনিয়ে নিতে, এক প্রতিচ্ছবি হিসেবে বেঁচে থাকতে। নোটবুকে কোনো নাম নেই, কিন্তু শেষ পাতায় অদ্ভুতভাবে আঁকা একটি প্রতীক, একটা ভাঙা কলম, আর তার চারপাশে আঁকা 4টে চোখ, যেগুলো আয়নার দিকেই তাকিয়ে আছে। নিচে লেখা, শব্দ যখন শেষ হয়, আয়নাই বলে গল্প। রুদ্র এবার আয়নার একদম কিনারায় গিয়ে দাঁড়ালো, সেই ওয়ান ওয়ে গ্লাসের ওপাশে। এখন সে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে না, কারণ আলো আয়নার এপাশে, উল্টো দিকে অন্ধকার। কিন্তু হঠাৎ একটা মুহূর্তে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ওপাশে, ঠিক তার সামনে। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। কিন্তু এবার সে ঠিক করলো পুরো আয়নাটা খুলে ফেলবে। তার ব্যাগ থেকে ছোট স্ক্রুড্রাইভার বের করে ফ্রেমের পাশে থাকা প্যানেলগুলো খুলতে লাগলো একে একে। 3টি প্যানেল খুলতেই পেছনের কাঠের দেওয়ালের মধ্যে বেরিয়ে এলো একটা কভার্ড বোর্ড, আর তার ঠিক পেছনে ছিল একটি ছোট্ট ব্ল্যাক বক্স ক্যামেরা, নীরব রেকর্ডার, যেটা আয়নার দিকেই তাক করে বসানো ছিল। রুদ্র চোখ বড় করে তাকালো। এটা স্পাই ক্যামেরা, এবং সেটা রুমের প্রতিটি মুহূর্ত ধারণ করেছে। সে ডিভাইসটা খুলে ব্যাগে রেখে দিল। এবার প্রশ্ন একটাই, এই ক্যামেরা কে বসিয়েছিল এবং কোথায় পাঠাচ্ছিল এই ফুটেজ? ফিরে আসার সময় তার চোখ পড়ে আয়নার কোণে এক জায়গায় ক্ষীণ আঁচড়ের মতো দাগ। সে হাতে টর্চ ফেলতেই বুঝল এই জায়গাটা বারবার হাত দিয়ে স্পর্শ করা হয়েছে। সে সেখানে আঙুল চালিয়ে একটুখানি ধুলো সরাতেই বেরিয়ে এলো কাঁচে খোদাই করা একটা লাইন, আই ওয়াজ নেভার দিস শ্যাডো, আই ওয়াজ অলওয়েজ হিজ মিরর। রুদ্র গভীরভাবে ভাবল, এটা কার কথা? রিনার, নাকি সে অজানা ব্যক্তি যিনি সত্যিকারের আয়নার পিছনে বসেছিলেন? ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো পার্থর কাছ থেকে। রুদ্রদা, ডিভাইসটার আইপি ট্র্যাক করা গেছে। এটা লাইভ স্ট্রিম করতো একটা অদ্ভুত ইউআরএলে।
আইপি মালিকের নাম দিব্যাংশু ধর। রুদ্র চমকে উঠল। দিব্যাংশু ধর, সমরেশের ভাই? গল্প এবার অন্য খাতে বইতে শুরু করলো। আর আয়নার প্রতিফলনে এখন যে ছায়া ভাসছে তা রক্তমাখা কালি দিয়ে লেখা আরও একটি অধ্যায়ের শুরু। পরদিন সকাল, রুদ্র বসে আছে এক পুরনো ক্যাফেতে। সামনে ছড়ানো 3টে কাগজ, একটি ল্যাপটপ আর একটা ফোন। মেঘলা আলোয় ক্যাফেটা জানালার কাছে ধরা পড়ছে শহরের ক্লান্ত প্রতিচ্ছবি। আর ঠিক তেমনভাবেই রুদ্রর মনেও ধরা পড়ছে সেই সব ছায়া যেগুলো দিনের আলোয় স্পষ্ট নয়, কিন্তু অন্ধকার নামলেই গাঢ় হয়ে ওঠে। আইপি ট্রেসে পাওয়া নাম দিব্যাংশু ধর, বয়স 38, পেশায় একসময় ছিলেন সাংবাদিক, পরে হয়ে ওঠেন লেখালেখির অন্ধ অনুরাগী। কিন্তু সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন সমরেশ ধরের ছোট ভাই। রুদ্রর সামনে রাখা ফাইলটা বলছে দিব্যাংশুর জীবন এক অদ্ভুত দোলাচলে কেটেছে। তিনি কখনো বড় ভাইয়ের সাফল্যের ছায়ায় ঢাকা পড়েছেন, আবার কখনো চেষ্টা করেছেন নিজের লেখা দিয়ে পরিচিত হতে, কিন্তু বারবারই তার লেখা তুচ্ছ হয়েছে। প্রকাশকরা ফিরিয়ে দিয়েছে, পাঠকরা অবহেলা করেছে। আর ঠিক তখনই সমরেশ হয়ে উঠেছে আলোয় ভরা এক নাম, যার প্রতিটি উপন্যাস হিট, প্রতিটি সাক্ষাৎকার প্রশংসায় ভরা। রুদ্রর কানে বাজে একটি পুরনো লাইভ শো রেকর্ডিং, যেখানে সমরেশকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার ভাই দিব্যাংশু কি লেখে? সমরেশ হেসে বলেছিলেন, ও তো নোটস লেখে, গল্প নয়। আমার গল্পের খসড়া লেখে মাঝে মাঝে। সত্যি বলতে কি, ওর কল্পনা একটু টিকটিকির লেজের মতো, কেটে দিলে আবার গজায়, কিন্তু ঠিকঠাক চলে না। এই মন্তব্য সে সময় হাসির রোল তুলেছিল, কিন্তু দিব্যাংশুর ভিতরে জমা করে গিয়েছিল এক ভয়ঙ্কর অপমান, একটা পুড়ে যাওয়া আত্মসম্মান। রুদ্র ভাবল, এই অপমানে কি জন্ম দিল সেই ছায়াপথিক খুনিকে, যে আয়নার আড়াল থেকে দেখেছে, শিখেছে, তারপর ধীরে ধীরে অবধারিত মৃত্যু পরিকল্পনা করেছে। ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল। পার্থ। রুদ্রদা, আপনাকে একটা জিনিস দেখাতে হবে। আমি দিব্যাংশুর পুরনো ব্লগ অ্যাকাউন্ট ঘেটেছি, সেখানে একটা পোস্ট আছে ঠিক ঘটনার আগের রাতে আপলোড করা, কিন্তু নাম ছিল মিরর ড্রাফট, নট ফর পাবলিক। রুদ্র সঙ্গে সঙ্গে ল্যাপটপে পার্থর পাঠানো ফাইলটা খুলে দেখল। লেখা ছিল, আজ শেষ দিন, আমার শব্দগুলো আর মুখ চায় না, তারা অন্য কারো মুখ থেকে বেরোতে চায়। আজ রাতে আমি শেষ করব সেই ভ্রান্ত আলোকে, যে আমার চেয়েও দুর্বল ছিল, শুধু বেশি চিৎকার করত। আমি ছিলাম আয়না, সে ছিল আলোয় মোড়া ছায়া। এবার আমি আলো হব। রুদ্রর চোখ ঠান্ডা হয়ে গেল। এটা শুধু খুন নয়, এটা ছিল নিজেকে প্রতিষ্ঠা করার এক জঘন্য পন্থা। আলোচনায় আসার জন্য, ছায়া থেকে বেরিয়ে সামনে আসার জন্য করা এক প্রতিহিংসা পারফরমেন্স। এখন তার বুঝতে বাকি রইল না, দিব্যাংশু ধরই আয়নার পেছনে আসল খুনি। সেই অন্ধকার ঘরে বসে সে দিন দিন সমরেশকে দেখেছে, তার মানসিক অবস্থা খেয়াল করেছে, তার ঘুমের অভ্যাস, তার ঔষধের মাত্রা, সব কিছু। তারপর একটা সময় ঠিক করেছে কবে এবং কিভাবে সে খুন করবে। সমরেশ প্রতি রাতে যেভাবে ঘুমের ওষুধ খেত, সেই ট্যাবলেটের মাঝে দিব্যাংশু মিশিয়ে দিয়েছিল অতিরিক্ত ডোজ। আর সেই রাতে, যেদিন পাণ্ডুলিপি শেষ করার কথা ছিল, সেদিন সমরেশ তার মৃত্যুর সিল লিখেছিল। সবচেয়ে ভয়াবহ সত্য ছিল, খুন করার পর দিব্যাংশু রুমে ঢোকেনি, দরজায় হাতও দেয়নি। সে জানত যদি কেউ দেখে তবে আয়না দেখবে, কিন্তু সে তো আয়নার পিছনেই ছিল। আত্মহত্যার মতো সাজানো মৃত্যু, ভেতরে আসল এক ঠান্ডা পরিকল্পনা। আর সেই ক্যামেরা, সেটা দিয়েই সে লাইভ স্ট্রিম করেছিল নিজের ভাইয়ের মৃত্যুর মুহূর্ত, একটা বন্ধ ব্লগ সাইটে, যেখানে শুধুই তার নিজের চোখ দেখতে পেত। এক ধরনের মনস্তাত্ত্বিক উল্লাস, এক প্যাথোলজিক্যাল বিজয়বোধ।
রুদ্র এবার গভীরভাবে বুঝল সে এক খুনির মুখোমুখি নয়, এক আয়না আসক্ত বিকৃত মননের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। একটা মানুষ যে বিশ্বাস করে নিজেকে প্রমাণ করতে হলে অন্যের প্রতিচ্ছবি ভেঙে ফেলতে হয়। আর এবার সেই খুনি বাইরে কোথাও নেই, সে আত্মগোপন করে আছে, অথবা আরও একটা খুনের অপেক্ষায় আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। রুদ্র দাঁড়িয়ে আছে বেলভু মেন্টাল ইনস্টিটিউটের সামনে। এই হাসপাতালেই একসময় ভর্তি হয়েছিলেন দিব্যাংশু ধর ছদ্মনামে। তার মানসিক চিকিৎসার রেকর্ড খুব বেশি নয়, কিন্তু যতটুকু পাওয়া গেছে তাতেই যথেষ্ট আঁচ করা যায়। এই মানুষটা বাইরের দুনিয়া নিঃশব্দ, কিন্তু ভেতরে এক ভয়ঙ্কর উল্কার আগুন নিয়ে ভাসত। রিসেপশন থেকে তথ্য নিয়ে রুদ্র পৌঁছল 3B ওয়ার্ডে। পুরনো একজন নার্স তাকে বললেন, দিব্যাংশু, উনি তো এখানে প্রায় 3 বছর ছিলেন, তারপর হঠাৎই ছেড়ে দেন, নিজে থেকেই ছাড়পত্র নিয়ে চলে যান। কিছু চিকিৎসক সন্দেহ করেছিলেন উনি হয়তো ভালো অভিনয় করছিলেন। অভিনয়? রুদ্রের চোখে তীক্ষ্ণ জিজ্ঞাসা। নার্স বললেন, হ্যাঁ, বাইরে যতটাই চুপচাপ ছিলেন, ভেতরে ছিল প্রচণ্ড কল্পনার বিস্ফোরণ। উনি আয়নার দিকে তাকিয়ে দিন কাটাতেন। ওরকম কিছু মানুষ থাকে যারা প্রতিচ্ছবিকে বাস্তব বলে ধরে নেয়। ওর কথায় আয়না শুধু প্রতিবিম্ব দেয় না, আয়না তথ্য ধরে রাখে। ও বলতো, সবাই দেখে সামনে কে দাঁড়িয়ে আছে, আমি দেখি কার ভিতরে কে লুকিয়ে আছে। রুদ্রর মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে গেল। দিব্যাংশুর মানসিক অবস্থা, তার লেখা, তার প্ল্যান, এমনকি হত্যাকাণ্ডের পথেও ছাপ ফেলেছে। সে আয়নাকে কেবল প্যাসিভ অবজেক্ট হিসেবে দেখেনি, সে বিশ্বাস করত আয়না হলো এক ধরনের স্মৃতিধারক, এক প্রকার মাইন্ড রিডার। হাসপাতাল থেকে বেরিয়ে রুদ্র সোজা গেল দিব্যাংশুর পুরনো ফ্ল্যাটে, একটা পরিত্যক্ত অন্ধকার বিল্ডিংয়ের শেষতলায়, যেটা সে ভাড়া রেখেছিল ছদ্মনামে। দরজা খোলা ছিল, যেন কেউ ইচ্ছে করেই সব ফেলে রেখে দিয়ে পালিয়েছে। ভেতরে ঢুকেই রুদ্র থমকে গেল। ঘরের চারিদিকে আয়না, বড় ছোট, কাটা বাঁকা, দেয়ালে ঝোলানো, মেঝেতে রাখা, এমনকি ছাদেও লাগানো। আয়নাগুলো সব একভাবে ঘোরানো, যেন মাঝখানে বসে থাকা কাউকে তারা ঘিরে রেখেছিল চুপচাপ দৃষ্টিতে। যেন এই ঘরটা ছিল এক আয়না মণ্ডপ, যেখানে দিব্যাংশু নিজেকে দেখত, ভেঙে দিত, আবার গড়ে তুলত। ঘরের মাঝখানে একটা চেয়ারে পড়েছিল দিব্যাংশুর লেখা ডায়েরি। রুদ্র সেটা তুলে নিল। প্রথম পাতায় লেখা, when no one reads you, you read yourself. But when yourself gets louder than the story, you need to silence the voice that overshadows it. ডায়েরির ভেতরে নানা প্ল্যানের স্কেচ, সমরেশের রুটিন, হোটেলের ফ্লোর প্ল্যান, আয়নার পিছনে ঘরের গঠন, এমনকি রুদ্র সেনের নিজের তথ্য আঁকা আছে, তার পূর্ব কেসের ফাইল, মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকার, সবকিছু। রুদ্র বুঝল দিব্যাংশু কেবল তার ভাইকে খুন করেনি, সে রুদ্রকে পরবর্তী অধ্যায়ে টেনে এনেছে। একটা খেলা, একটা বুদ্ধির পাতা, যেখানে খুনের পরে থাকে পাঠকের মতো অপরাধী, যিনি চান কেউ পড়ুক, বুঝুক এবং শেষ অবধি তাকে চিনুক। ঠিক তখনই রুদ্র ফোনে আবার মেসেজ এলো পার্থর কাছ থেকে। দাদা, খারাপ খবর, আজ সকালে আমাদের সার্ভার হ্যাক হয়, রেকর্ডিং ফাইলগুলো কেউ মুছে দিয়েছে। আর একই সময় পুলিশের ইমেলে একটি চিঠি এসেছে, সাইন্ড এম। রুদ্র মেসেজটা খুলল। চিঠিতে লেখা, রুদ্র সেন, তুমি আয়নার সামনে দাঁড়ালে কিন্তু নিজের চোখ দেখোনি। আমি অপেক্ষা করছি ওই শেষ কেসের জন্য। দ্য মিরার রিমেম্বার্স। রুদ্র বুঝল এটা শেষ খুন নয়, এই খুনি আর একটা আয়না খুঁজছে, আর সেটা হলো
রুদ্র নিজে। রুদ্র জানত না কতক্ষণ ধরে সে চুপ করে বসে আছে ঘরের মধ্যে, চারিদিক ঘিরে থাকা আয়নাগুলোর মধ্যে। আলো নেভানো, কেবল জানালা দিয়ে আসা সন্ধ্যার আলো আয়নাগুলোকে ধূসর করে রেখেছে। প্রতিটি প্রতিচ্ছবি যেন রুদ্রর দিকে চেয়ে আছে, প্রশ্ন ছুড়ে দিচ্ছে, বিচার করছে। তার মাথার ভেতর শুধু একটা বাক্য ঘুরে ফিরে আসছিল, দ্য মিরর রিমেম্বার্স। এই আয়না, এই খুনি, এই প্রতিচ্ছবি, রাজনীতি, সবকিছুই আসলে এক মনস্তাত্ত্বিক বাউন্ডারির ভেতরে আটকে থাকা কাহিনী। দিব্যাংশুধর একটি খুনি, নিঃসন্দেহে, কিন্তু সে খুন করেছিল শুধু রাগে নয়, একটা মিশন থেকে, নিজেকে লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে, নিজের নিঃসত্তা পরিচয়কে রক্ত দিয়ে লিখে তুলতে। রুদ্র জানত এবার খেলাটা ঘুরে গেছে। সে এখন শুধু তদন্ত করছে না, সে একটা গল্পে ঢুকে পড়েছে, যার পরবর্তী অধ্যায় সে নিজে। ঘর থেকে বেরিয়ে রুদ্র সোজা গেল পুলিশ হেডকোয়ার্টারে। এবার সে সমস্ত তথ্য সামনে আনল, দিব্যাংশুধরের ডায়েরি, ব্লগ, আয়নার ঘরের পরিকল্পনা এবং স্পাই ক্যামেরার রেকর্ডস। তদন্ত অফিসার বিস্মিত হয়ে বললেন, মানে সে পুরো ঘটনা লাইভ স্ট্রিম করেছিল? আর কেউ দেখেনি? রুদ্র বলল, দেখেছে, কিন্তু শুধু সে নিজে। কারণ সে কেবল হত্যাকারী নয়, সে ছিল তার একমাত্র পাঠকও। সে এই মৃত্যুটা অনুভব করতে চেয়েছিল, একটা বর্ণনার মতো, একটা গল্পের শেষ প্যারার মতো। তদন্তকারী বললেন, কিন্তু এখন সে কোথায়? রুদ্রর কণ্ঠে নিরুত্তাপ আত্মবিশ্বাস। সে কাছেই আছে এবং সে আমাকে লিখছে। এ কথা বলে সে নিজের ফোন বের করল। সেখানে আরেকটা ইমেল এসেছে। এবার আর কোনো হুমকি নয়, বরং একটা ঠিকানা, দ্য ওল্ড থিয়েটার, চাঁদনি মার্কেট বেসমেন্ট, টুনাইট কাম অ্যালোন। রুদ্র একটু হাসল। পুরনো থিয়েটার, একটা আয়না রাজত্বের আদর্শ জায়গা। মঞ্চে আলো থাকে, দর্শক থাকে ছায়ায়, ঠিক যেমন দিব্যাংশু চেয়েছে। রাত্রি 10:30 রুদ্র পৌঁছল চাঁদনি মার্কেটের সেই পুরনো থিয়েটারে, বহু বছর আগে যেখানে যাত্রাপালা হতো। এখন সেটা ভাঙা গ্যালারি, ধুলোয় ঢাকা চেয়ার আর পচে যাওয়া পর্দায় ভরা। পুরো ঘরটা একটা মৃত নাটকের শরীর। ভেতরে ঢুকতেই আলো নিভে গেল, শুধু মঞ্চের ওপর হঠাৎ আলোর ঝলক। রুদ্র এগিয়ে গেল সামনে। মঞ্চের উপর দাঁড়িয়েছেন একজন মানুষ, চেহারায় হালকা, চোখে ঘুমহীন ছায়া, হাতে ধরা একটা কাঁচের আয়না। দিব্যাংশুধর। সে হাসল। তুমি ঠিক সময় এসেছো রুদ্র সেন, আমি তো অপেক্ষা করছিলাম। কবে তুমি নিজে আয়নার সামনে দাঁড়াবে? আজকে রাতেই হবে আমার গল্পের শেষ লাইন লেখা। রুদ্র বলল, তুমি পালাতে পারবে না দিব্যাংশু, সব প্রমাণ আছে। দিব্যাংশু মৃদু গলায় বলল, আমি পালাতে আসিনি, আমি তোমাকে আনতে এসেছি। আয়না একটা খুনের সাক্ষী হতে চায় না, শুধু সে চায় একজন শ্রোতা, একজন লেখক, গিরি ছিনিয়ে নেওয়া মানুষ। তুমি বুঝতে পারছো না রুদ্র, আজকে রাত শুধু শেষ নয়, এটা একটা নতুন গল্পের শুরু, যেখানে আয়নাটা এবার তোমার মুখ দেখবে। সে একটা বোতল খুলে আয়নার গায়ে তরল ছিটিয়ে দিল, কেমিক্যাল। তারপর একটা লাইটার বার করলো। রুদ্র এগিয়ে এসে বলল, তুমি যদি এখনই না থামাও। থামাতে এসে দেখি তুমি আয়নার কোন দিক থেকে আসছো, সত্যের না ছায়ার। সে আগুন ধরিয়ে দিল আয়নার নিচে। মঞ্চ জ্বলতে শুরু করলো, চারিদিক শুধু কাঁচের ভাঙা শব্দ, আগুনের চিৎকার আর আয়নার প্রতিফলিত হতে থাকা এক বিকৃত প্রতিচ্ছবি, যেখানে খুনি, বিচারক আর গল্পকার সব একসঙ্গে মিশে যাচ্ছে। রুদ্র ঝাঁপিয়ে পড়ে আগুন নেভালো, কিন্তু ততক্ষণে দিব্যাংশু অদৃশ্য। হয় সে পেছনের দরজা দিয়ে পালিয়েছে, অথবা আয়নার মধ্যেই মিলিয়ে গেছে। জলে পুড়ে যাওয়া মঞ্চের ধারে পড়েছিল একটি নোট, একটি লাইন লেখা, নেক্সট টাইম দ্য মিরর ওন্ট রিফ্লেক্ট, ইট উইল রেসপন্ড।
রুদ্র জানে এখন সব শেষ হয়নি। মঞ্চের ধারে পড়ে থাকা সেই বান্ট নোটটা হাতে নিয়ে রুদ্র অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। নোটে লেখা লাইনটা এখন তার মস্তিষ্কে বারবার ধ্বনিত হচ্ছে, নেক্সট টাইম দ্য মিরর ওন্ট রিফ্লেক্ট, ইট উইল রেসপন্ড। এর মানে কি? আয়না কি শুধুই পর্যবেক্ষক, নাকি এখন সে প্রতিক্রিয়া জানাবে? রুদ্র বুঝতে পারল দিব্যাংশু শুধু একজন খুনি নয়, সে একটা চিন্তার বীজ রোপণ করেছে, যেটা এখন অন্য কারোর মধ্যে বাড়তে শুরু করেছে। পরদিন সকালে রুদ্র যখন থিয়েটার ঘর থেকে বাজেয়াপ্ত করা জিনিসপত্র খতিয়ে দেখছিল, তখন এক পুলিশ অফিসার বলল, স্যার, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। শহরের কয়েকটা জায়গায় লোকজন বলছে তারা আয়নাতে অদ্ভুত কিছু দেখেছে, নিজেকে নয় বরং অন্য কারো ছায়া। রুদ্র অবাক হয়ে অফিসারকে বলল, কোথাকার ঘটনা? বালিগঞ্জের একটি স্কুল আর নিউ আলিপুরের একটি পুরনো দন্ত চিকিৎসকের চেম্বার, দুটো জায়গাতেই আয়না আছে এবং মানুষ একা থাকে। সে বুঝল দিব্যাংশু হয়তো আর সামনে নেই, কিন্তু তার ভাবনাটা ছড়িয়ে দিতে চেয়েছিল এক ধরনের মনস্তাত্ত্বিক ভাইরাস, যা লোকজনকে আয়নার দিকে টানবে এবং ধীরে ধীরে ভাঙতে শুরু করবে। সে স্কুলে পৌঁছলো। একটা ক্লাসরুমে ছোট ছেলেমেয়েরা আঁকিবুকি করছিল। হেডমাস্টার বললেন, স্যার, ওরা বলছে আয়নাতে তারা একজন দাদাকে দেখেছে, যিনি তাদের গল্প বলেন, কিন্তু ওনার মুখ দেখা যায় না, কেবল চোখ আর ঠোঁট নড়ে। রুদ্র হাঁটু গেড়ে এক শিশুকে জিজ্ঞাসা করল, তুমি কি দেখেছিলে আয়নায়? ছেলেটি চোখ বড় করে বলল, ও বলছিল, তোমার গল্প আমি শুনে ফেলেছি, এবার আমারটা শোনো। রুদ্রর হৃদস্পন্দন থেমে যেতে বসেছিল। ঠিক একই লাইন যেটা দিব্যাংশু তার ডায়েরির এক জায়গায় লিখেছিল, ইফ নো ওয়ান হিয়ার্স ইউ, টেল দ্য মিরর, ইট অলওয়েজ লিসেন্স। রুদ্র এবার বুঝল এ খুনি মানুষ নয়, আর নয়তো শুধুই দিব্যাংশু। এটা হয়ে গেছে এক ধারণা, এক ন্যারেটিভ ফ্যান্টম, যা মানুষের মাথায় ঢুকে পড়ে আয়নার সাহায্যে। ঠিক সেই মুহূর্তে তার ফোনে আবার একটি মেইল এলো। সাবজেক্ট, রিফ্লেকশনস অ্যাহেড, সেন্ডার এম। মেসেজ বডি, তুমি যখন আয়নাতে তাকাও তুমি কি দেখো রুদ্র সেন? খুনিকে, নিজেকে, নাকি সেই মানুষটাকে যে সবসময় তোমার জায়গা নিতে চেয়েছে? এবার আয়নার সামনে চুপ করে দাঁড়াও। কাউন্টডাউন শুরু হয়েছে। 3 দিন। রুদ্র বুঝল এবার সময় খুব কম। সে ভাবল, এইসব আয়নাগুলো যেগুলোর সামনে দাঁড়িয়ে মানুষ ভুল মানুষ দেখছে, তারা কি সংযুক্ত, নাকি কেউ ওইসব জায়গায় আগে থেকে গিয়ে রেখেছে সাইকোলজিক্যাল মার্কার্স, মানে এমন কিছু বস্তু বা বার্তা যেগুলো মানুষের মনকে ভাঙে, বিভ্রান্ত করে। সে নিউ আলিপুর দন্ত চিকিৎসকের চেম্বারে গেল। ওখানে এক নার্স জানালেন, স্যার, ওই আয়নাটার সামনে দাঁড়ালে এক ধরনের হুইসপার শোনা যায়, মনে হয় কেউ কানে কিছু বলছে, কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়ে না। রুদ্র আয়নাটার সামনে দাঁড়ালো, দীর্ঘক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। প্রথমে কিছুই হলো না, কিন্তু হঠাৎ সে দেখতে পেল নিজের মুখ একটু বিকৃত হয়ে উঠেছে। ঠোঁট নড়ছে, কিন্তু সে কথা বলছে না। তারই প্রতিচ্ছবি ফিসফিস করে বলল, তুমিও চাও তোমার গল্প কেউ লিখুক, তাই না? রুদ্র পেছনে ফিরে তাকালো, ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই সেই ফিসফিসানি আওয়াজ এক ধরনের গুঞ্জনে পরিণত হলো। তুমিও চেয়েছিলে নাম, সম্মান, অমরতা। আমি দিব্যাংশু নই রুদ্র, আমি সেই অংশ যেটা তুমিও লুকিয়ে রাখো। সে চিৎকার করে আয়নাটায় ঘুষি মারল। কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রক্তাক্ত হাতে সে জানালো, এই আয়না কেবল কাঁচের নয়, এটা একটা মনস্তাত্ত্বিক পর্দা, যার ভেতর দিয়ে দিব্যাংশু ঢুকেছে বহু মানুষের ভিতরে। সে এখন একটা ভাইরাস, এর ন্যারেটিভ
ইনফেকশন। এবার রুদ্রর নিজের মধ্যে ঢুকে পড়েছে সেই ছায়া। রাত্রি 1টা বেজে গেছে। কলকাতার একপাশে শহর যখন ঘুমিয়ে, অন্যদিকে রুদ্রর চোখে ঘুম নেই। সে এখন আর একজন গোয়েন্দা নয়, সে এক নিজস্ব নরকে আটকে পড়া মানুষ, যার মাথার ভিতর ঘুরছে একটাই প্রশ্ন: দিব্যাংশু কি সত্যি পালিয়েছে, নাকি সে এখনো এখানে আয়নার ভিতরেই? রুদ্র নিজের অ্যাপার্টমেন্টে ফিরে এসে বসে পড়ল আয়নার সামনে। নিজের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝল চোখে ক্লান্তি, ত্বকে ভাঙন, ঠোঁটে জমানো প্রশ্ন। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়, তার প্রতিচ্ছবি আর আগের মতো লাগছে না। কিছু একটার অভাব আছে, আর কিছু একটা বাড়তি আছে। সে মনে করতে চেষ্টা করল 3 দিন আগে তার জীবনের গতি ঠিক কেমন ছিল, সমরেশ হত্যাকাণ্ডের আগে তার দিন কেমন কাটত। কিন্তু মস্তিষ্ক যেন ভুলে যেতে বসেছে। এটা কি মনস্তাত্ত্বিক স্ট্রেস, নাকি বিভ্রম? ঠিক তখন হঠাৎ ফোনে একটা ভিডিও এলো, অ্যানোনিমাস নাম্বার থেকে। রুদ্র প্লে করল। ভিডিওটা ছিল একটি পুরনো গ্রেইনি ফুটেজ, হোটেল মিরাভিস্টার লবি। কিন্তু এখানে কিছু অদ্ভুত বিষয় ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে একজন লোক রুদ্রর মতোই দেখতে লিফট থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছে রুম 1007-এর দিকে। ক্যামেরার টাইম স্ট্যাম্প বলছে রাত 11:47 PM। ঠিক সেই রাত যেদিন সমরেশ ধর আত্মহত্যা করেছিলেন। রুদ্রর বুকের মধ্যে চেপে বসলো একটা বরফ ঠান্ডা বোধ। সে তো ওই রাতে ওখানে ছিল না। কিন্তু ফুটেজটা যদি আসল হয়, তাহলে তার মানে কি সে কিছু ভুলে গেছে, নাকি কেউ ইচ্ছে করেই তার মতো দেখতে আরেকজনকে দেখিয়েছে? তার মনে পড়ে গেল দিব্যাংশুর ডায়েরির একটা লাইন: এভরি ডিটেকটিভ ওয়ান্টস টু বি ইনসাইড দ্য কেস, সো আই ব্রট দ্য কেস ইনসাইড হিম। রুদ্র এবার আয়নার দিকে তাকালো। এই প্রথম সে ভয় পেল নিজের মুখ, কেননা প্রতিচ্ছবির ঠোঁট এবার সত্যি নড়ল। ফিসফিসিয়ে বলল, তুই চাইলেই পারতিস থামাতে সবটা, কিন্তু তুই চেয়েছিলিস গল্পটা হোক। তুই চেয়েছিলি এক বিখ্যাত কেস, যেটা তোকেও বিখ্যাত করে তুলবে। তুই, আমি, শুধু আমি স্বীকার করি তুই লুকোস। রুদ্র চিৎকার করে চেয়ারে লাফিয়ে উঠল, মাথায় হাত দিল। সে নিজের উপর সন্দেহ করতে শুরু করেছে। হয়তো এইসব রহস্যের ভিতর কেউ তার স্মৃতিকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। হয়তো আয়নার প্রতিচ্ছবি ধীরে ধীরে তার মস্তিষ্ক দখল করে নিচ্ছে। সেই ঘরের সমস্ত আয়না ভাঙতে লাগলো, বাথরুমের, শোবার ঘরের, এমনকি ফোনের ফ্রন্ট ক্যামেরা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে ফেলল। রুদ্র জানে তার নিজস্ব সত্তা ভেঙে যাচ্ছে। সে বোঝে যদি সে এখনই না থামে, তবে গল্পটা আর তার হাতে থাকবে না। দিব্যাংশু তাকে টেনে নিয়ে যাবে এক অন্যরকম সমাপ্তির দিকে, একটা আয়নার গল্প যার শেষ পাতায় রুদ্র নিজেই থাকবে খুনি হিসেবে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে কেউ একটা চিঠি ছেড়ে দিল, একটা সাদা খাম। রুদ্র ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে একটা ছবি, তার নিজের মুখ আয়নায় প্রতিফলিত, আর পেছনে দিব্যাংশু দাঁড়িয়ে আছে। ছবির নিচে লেখা, ফাইনাল চ্যাপ্টার বিগিনস টুমরো, ওয়ান অফ আস ওন্ট সার্ভাইভ দ্য মিরর। রুদ্র জানে এবার খেলা শেষ পর্যায়ে। রাত গভীর হয়েছে, শহরের সমস্ত আলো নিভে গেছে। কেবল একলা জেগে আছে গোয়েন্দা রুদ্র সেন। তার ঘরের দেওয়ালে চিরচেনা ঘড়ির টিকটিক থেমে গেছে, যেন সময় নিজেও থমকে গেছে এই ঘূর্ণায়মান বিভ্রমের সামনে। রুদ্র এখন দাঁড়িয়ে আছে দুই বাস্তবের মাঝখানে, যেখানে একদিকে আছে তার পুরনো পরিচয়, আর অন্যদিকে এক অদ্ভুত ছায়া, যে নিজেকে তোর প্রতিচ্ছবি বলে দাবি করছে। সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমি কি সত্যি সবটা মনে রাখতে পারছি? সে কি নিশ্চিত হত্যার রাতে সে অন্য কোথাও ছিল? রুদ্র
তার পুরনো নোটবুকগুলো খুলে বসে। একের পর এক কেস ফাইল, তদন্ত রিপোর্ট, ফিল্ড নোটস সবকিছু পরখ করে দেখতে লাগলো। কিন্তু হঠাৎ সে খেয়াল করলো একটা অদ্ভুত বিষয়। 3 মাস আগে এক কেসে সে এমন একজন সন্দেহভাজনের মুখ বর্ণনা করেছিল যার চেহারার সঙ্গে দিব্যাংশুর অদ্ভুত মিল আছে। আর একটা কেসে সে লিখেছিল, আমি প্রতিটি খুনির মুখে এক ধরনের দৃষ্টি দেখি, কেমন যেন একটা নির্ভীক বিষণ্ণতা, যেন তারা মৃত্যুকে ভয় পায় না, বরং তার শরীর চেনে। এই বাক্যগুলো এতদিন নির্বিষ মনে হলেও আজ কেমন যেন আত্মজৈমরিক শোনাচ্ছে। রুদ্র বুঝতে পারছে সে হয়তো অজান্তেই দিব্যাংশুর কল্পনাকে গ্রহণ করেছে। হয়তো বারবার এই কেস নিয়ে ভাবতে ভাবতে সে তার ভিতরেই দিব্যাংশুকে জন্ম দিয়েছে। ঠিক তখনই দরজায় বেল বাজল। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে, জলের মতো শান্ত চোখ, গলায় হালকা চাদর। তিনি বললেন, আপনি কি রুদ্র সেন? হ্যাঁ, আমি আপনার বাবার বন্ধু। বহু বছর আগে আপনাদের বাড়িতে গিয়েছিলাম। এখন আমি মানসিক চিকিৎসক, নাম ডক্টর নীলাশিস ঘোষ। রুদ্র তাকে ভেতরে ডাকলেন। ডক্টর ঘোষ বললেন, আপনার সম্পর্কে একটা পুরনো ঘটনা আমি আপনাকে জানাতে এসেছি। অনেক বছর আগে আপনি যখন 12 বছরের, তখন একবার একটি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছিলেন, মনে আছে? রুদ্র ধীরে ধীরে মাথা নাড়ল। আমার কিছুই মনে পড়ে না। সেই দুর্ঘটনার পর আপনি প্রায় 6 মাস কথা বলেননি। আপনার মা বলতেন আপনি আয়নার সঙ্গে কথা বলতেন এবং আপনি বারবার একটি নাম বলতেন, এম। রুদ্রর চোখ বিস্ফোরিত। আপনার বাবা খুব চিন্তিত ছিলেন। আপনি বলতেন আয়নার পেছনে কেউ আছে যে আপনার গল্প জানে। এরপর বয়স বাড়ল, আপনি সব ভুলে গেলেন। কিন্তু আমি এখন বুঝতে পারছি সেই এম মানে মিরার সেই সময় থেকেই আপনার অবচেতনে বাসা বেঁধেছিল। ডাক্তার ঘোষ চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক চাবি, এক পুরনো ডায়েরির। আপনার মা এটা রেখে গিয়েছিলেন যদি কোনোদিন আপনি নিজেকে হারিয়ে ফেলেন। রুদ্র ডায়েরিটা খুলে দেখল, তার মায়ের হাতের লেখা। প্রথম পাতায় লেখা, আমার ছেলে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে না, সে দেখে অন্য কাউকে, যাকে ও বলে গল্প লেখক। আমি জানি না এই শিশু কিভাবে এসব ভাবছে, কিন্তু ওর চোখে সেই গল্প লেখক একজন ভয়ঙ্কর মানুষ। হয়তো ওর নিজেরই ভেতরে লুকিয়ে থাকে কিছু। আমি ভয় পাই, খুব ভয় পাই। এই লাইনগুলো পড়ার সঙ্গে সঙ্গে রুদ্রর মাথার ভেতর যেন এক বিস্ফোরণ ঘটল। তার মানে দিব্যাংশু শুধুই বাইরের কেউ নয়, সে হতে পারে তার ভেতরের একটা ছায়া, একটা অবচেতনের বহিঃপ্রকাশ, যাকে সে ছোটবেলা থেকে আয়নার পেছনে লুকিয়ে রেখেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, তবে কি সত্যিকারের দিব্যাংশুধর বলে কেউ নেই? তবে কি খুনি সে নিজেই? তার হাত কাঁপতে লাগলো, মাথায় ঘুরে বেড়াতে লাগলো সমস্ত ক্লু, ভিডিও ফুটেজ, প্রতিফলনের মুখ, চিঠিগুলোর ভাষা, সব যেন তার নিজের স্টাইলে লেখা। সে নিজের ঠোঁটে হাত দিল, একই ধরন যেমন আয়নাতে দেখে এসেছিল। সে জানে না সে এখন আর নিজেকে বিশ্বাস করতে পারে কিনা। তার মনে হলো আয়নার ওই ফিসফিসানি সত্যি ছিল না, বরং ছিল তার নিজের ভিতরের ভয়, একটা ভিতরের রুদ্র, যাকে সে চিরকাল চেপে রেখেছিল। সেই অংশ যে খুন করতে পারে, যে বিখ্যাত হতে চায়, সে চায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গল্পটা শেষ করতে। এবং সেই অংশ এখন ঘুমিয়ে নেই, সে জেগে উঠেছে এবং এখন সে আয়নার এপাশেই আছে। রুদ্রর মাথায় যেন হাজারটা চিন্তার গর্জন। কোনটা স্মৃতি, কোনটা মিথ্যে, কোনটা তার নিজের, আর কোনটা সেই ছায়া, সব গুলিয়ে গেছে। তার চোখের সামনে একটার পর একটা ছবি ভাসছে, মঞ্চের জ্বলন্ত আয়না, ফুটেজ দেখা নিজস্ব অবয়ব
এবং মায়ের সেই ডায়েরি যেখানে লেখা ছিল আমার ছেলে নিজেকে নয় একজন গল্প লেখককে দেখে। সে জানে আর দেরি করা যাবে না। সত্য জানার জন্য তাকে ফিরে যেতে হবে সেই জায়গায়, হোটেল মিরাভিস্টা। রাত্রি 11:30। হোটেল এখনো খোলা, তবে 1007 নম্বর রুমটি তালাবন্ধ। পুলিশ সিল করে দিয়েছে দরজায়। রুদ্র জানে তাকে ঢুকতেই হবে। সে চুপিসারে জানালার পাশের সার্ভিস রুট ধরে ছাদে উঠল। সেখান থেকে নামলো সেই রুমের ব্যালকনিতে। ভেতরে ঢুকে পড়তেই পুরনো সবকিছু যেন আবার জীবন্ত হয়ে উঠল। রুমের প্রতিটি প্রাচীর, বিছানা, আলনা, আলো সবকিছু যেমন ছিল তেমনই। কিন্তু আজ রুদ্র এসেছে এক ভিন্ন মনের অবস্থায়। সে জানে সে এখানে তদন্ত করতে নয়, তথ্য খুঁজতে নয়, সে এসেছে নিজেকে মুখোমুখি করতে। রুমের মধ্যে রাখা একমাত্র আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো রুদ্র। আলো নিভে আছে। হঠাৎ সে নিজেকে দেখতে পেল না। আয়নাতে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়া চরিত্র, একজোড়া চোখ যেগুলো আগুনের মতো জ্বলছে। ঠোঁটে সেই চিরচেনা হালকা ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে বলল, দেরি করলি রুদ্র, তুই তো জানতিস আমি একদিন ফিরব। আমি তোরই ভেতরে জন্মানো সেই শূন্যতা, যেখানে নাম নেই, গল্প নেই, সম্মান নেই। তুই যখন মানুষদের গল্প উদ্ধার করতিস, আমি তোর ভিতরে বসে ভাবতাম আমার গল্পটা কে লিখবে। তাই আমি লিখলাম রক্ত দিয়ে, আয়নার ওপারে দাঁড়িয়ে। রুদ্র ধীরে ধীরে কথা বলল, তুই দিব্যাংশুধর নস, তুই আমি, আমার ভয়, আমার অভিমান, আমার খ্যাতির খিদে, আমার অবসাদের ছায়া। তুই আমার সেই অংশ যেটা আমি চিরকাল অস্বীকার করতাম। ছায়াটা আয়নাতে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তুই যতদিন অস্বীকার করবি ততদিন আমি শক্তিশালী হব। তুই নিজেকে বিচারক ভাবিস, অথচ তুই নিজেই এক অবদমিত গল্পকার যে চায় এমন একটা কেস যেটা তাকে চিরকাল স্মরণীয় করে রাখবে। রুদ্র এক পা এগিয়ে গিয়ে বলল, এই কেসের শেষ পাতায় তুই থাকবি না, আমি থাকব, সত্য থাকবে। তখন আয়নার ভিতরে সে ছায়া বলল, সত্য? তাহলে বল, হত্যার রাতে তুই কোথায় ছিলি? তোকে যে ফুটেজে দেখা গেছিল সেটা মিথ্যে? তুই কি সত্যি ভুলে গেছিস, নাকি তুই নিজেকে ভুলতে চাস? রুদ্রর বুকের মধ্যে ঘন অন্ধকার নামল। সে চোখ বন্ধ করল। হঠাৎই মনে পড়ে গেল সেই রাতে তার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল এসেছিল। কেউ তাকে ডেকেছিল হোটেলটায়, বলে সমরেশ ধর চায় তোমার সঙ্গে দেখা করতে। রুদ্র গিয়েছিল। রুমের দরজা খোলা ছিল। সমরেশ তখন অর্ধচেতন, কিছু বলতে চাইছিল, কিন্তু তার গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। রুদ্র তখন ভয় পেয়ে গিয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে কারা যেন দরজা বন্ধ করে দেয়। সবকিছু ধোঁয়াশা। তারপরই সে কিছু মনে করতে পারে না। তার মানে সে সত্যিই রুমে ঢুকেছিল, কিন্তু খুন করেনি। কিন্তু খুনের পরে সে রুমে ছিল, আর এই সত্যটা সে নিজেই চাপা দিয়ে দিয়েছিল। সে আয়নার দিকে তাকালো। ছায়া বলল, তুই যদি সত্যি নির্দোষ হোস, তাহলে এত বছর তোর ভেতরে আমি জন্মাই কিভাবে? কারণ তুই খুন করিসনি, কিন্তু তুই চেয়েছিলি ওটা হোক। তুই চেয়েছিলি একটা পারফেক্ট কেস, একটা চিরস্মরণীয় রহস্য। রুদ্র বুঝে ফেলল এই ছায়া তারই অংশ, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার অধিকার এ ছায়ার নেই। তাকে জিততেই হবে। সে পকেট থেকে মার সেই পুরনো ডায়েরিটা বের করলো, যেখানে লেখা ছিল, তোর ভেতরের ভয়কে একদিন তুই নিজেই লিখে শেষ করবি। সে আয়নার দিকে এগিয়ে গিয়ে জোরে বলল, আজ আমি শেষ করব এই গল্পটা, এই খুনের, এই প্রতিচ্ছবির, এর ভয়ের কাহিনী আমি থামাবো। সে আয়নার সামনে গিয়ে চিৎকার করলো, আমি তুই নই,
তুই তো শুধু আমার সেই অংশ যেটা আমি চিনে নিয়েছি, আর এখন আমি তোকে মুক্ত করছি। সে আয়নাটায় থাম্বেলের মতো করে আঘাত করলো। কাঁচের ভিতর ছায়াটা কেঁপে উঠল, একবার চোখ বড় করলো, তারপর আস্তে আস্তে বিলীন হয়ে গেল। ঘরটা নিস্তব্ধ। আয়নার কাছে এখন আবার রুদ্রর নিজস্ব মুখ, শুধু রুদ্র, আর কেউ না। রুদ্র আয়নার দিক থেকে সরে এসে ধীরে ধীরে নিঃশ্বাস নিল। তার মনে হলো একটা ভার যেন বুক থেকে সরে গেছে, কিন্তু সে জানে এটা যুদ্ধের শেষ নয়, এটা ছিল শুধু সেই ছায়ার সঙ্গে আত্মিক লড়াই। আসল সত্য এখনো ঢেকে আছে একটা মানুষের ভিতরে, যে ছিল মঞ্চের পিছনে দাঁড়িয়ে থাকা পরিচালক। রুমের এক কোণে সে খেয়াল করলো একটা পুরনো ওয়াল বোর্ড। খুবই সূক্ষ্মভাবে সেটার পেছনে একটা ফাঁকা কাঠের খোলস লুকানো ছিল। কাঠের ভিতরে পাওয়া গেল একটি ক্যামেরা। পুরো রুমটাই ছিল পর্যবেক্ষণের আওতায়। ঘটনার আগে ও পরে সবটাই রেকর্ড করা হয়েছে। রুদ্র ক্যামেরাটা নিয়ে ফিরে এলো ল্যাবে। ফুটেজগুলো খোলা মাত্র সে চোখ স্থির করে চেয়ে রইল। ভিডিওতে দেখা গেল রাত 11:40 নাগাদ সমরেশ ধর ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন। তখন ঘরে ঢোকে এক চেনা মুখ, দিব্যাংশু ধর, কিন্তু তার পেছনে আরো একজন, যার মুখ অন্ধকারে স্পষ্ট নয়, কিন্তু কণ্ঠস্বর স্পষ্টভাবে রেকর্ড হয়েছে। ওকে বলেছি তুই আত্মহত্যা করেছিস, কিন্তু কাহিনীটা জমবে না যদি কিছু রক্ত না থাকে। এক ফোঁটা রক্ত ছাড়া নাম হয় না, বুঝলি না? এই গলা ছিল এক নারীর, নরম অথচ হিমশীতল। রুদ্র শব্দে জুম করলো। ফ্রেমে আস্তে আস্তে আসতে লাগলো মুখটা। মাধুরী সেন, একজন নামী থ্রিলার রাইটার, যিনি বহুবার পুলিশ কেসের ডকুমেন্টারি লিখে বিখ্যাত হয়েছিলেন, আর রুদ্র সেনের এক সময়কালের মেন্টর। মাথায় বাজ পড়ার মতো অনুভব করল রুদ্র। মাধুরী সেন, সেই মানুষ যিনি একদিন বলেছিলেন রিয়েল কেস না থাকলে থ্রিলার লেখার মতো রক্ত জমে না। বাস্তবকে গল্প বানাতে হলে বাস্তবকে একটু বদলাতে হয়। ভিডিওতে দেখা গেল দিব্যাংশু দ্বিধায় ছিল। সমরেশ চিৎকার করে বলছিলেন, তোমরা যা করছো এটা খেলা না, আমি কাউকে বলবো। তারপর সেই নারী এগিয়ে এলো এবং কাঁচ দিয়ে কেটে দিল গলার পাশের শিরা। দৃশ্যটা দ্রুত হয়ে গেল, কিন্তু পরিষ্কার বোঝা গেল সমরেশ খুন হয়েছেন, আর খুনি মাধুরী সেন। রুদ্র চোখে জল চলে এলো। এই ঘটনা শুধু একটা খুন নয়, এটা ছিল একটা সম্পূর্ণ গল্প তৈরি করার জন্য একটা মানুষকে হত্যা করা। একজন লেখক যিনি লেখার জন্য বাস্তবকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, তারই তৈরি প্লট ছিল এই কেস। আর দিব্যাংশু, সে ছিল শুধুই একটা মোহগ্রস্ত চরিত্র, যাকে ঠেলে দেওয়া হয়েছিল খুনের ছায়ায়। রুদ্র এবার বুঝল দিব্যাংশু নিজের মধ্যেও যুদ্ধ করছিল। সে চেয়েছিল বিখ্যাত হতে, হ্যাঁ, কিন্তু সে খুনি ছিল না। সে ছিল লেখার ক্ষুধায় ছিঁড়ে ফেলা একজন স্বপ্নদ্রষ্টা। আর মাধুরী সেন তাকে ব্যবহার করেছিল একটা পারফেক্ট কিলার বানিয়ে তোলার জন্য। রুদ্র ডায়েরি খুলে লিখে রাখলো সবকিছু। তারপর ফোন তুলল। এসিপি অঞ্জন ঘোষ, আমি রুদ্র সেন। আমি জানি কে খুন করেছে সমরেশ ধরকে। আমি প্রমাণ পাঠাচ্ছি। তবে একটা কথা, তাকে গ্রেপ্তার করার আগে আমাকে 10 মিনিট সময় দিন। ওর সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা বলার আছে। রাত্রি 2:40 রুদ্র ঢুকলো মাধুরী সেনের বাঁশদ্রোণীর বাড়িতে। তিনি তখন বারান্দায় দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ, ঠোঁটে হালকা হাসি। এত রাতে রুদ্র, কি নিয়ে এসেছো? গল্প না প্রশ্ন? রুদ্র কাছে গিয়ে চোখে চোখ রাখল। না, আমি এসেছি শেষ অধ্যায় লিখতে। মাধুরী একটু হেসে বললেন, তুই তো আয়নার ভিতরে ঢুকে গেছিস রুদ্র, এখন ফিরে আসতে পারবি? রুদ্র ধীরে ধীরে মাথা নেড়ে বলল, ফিরে আসার জন্যই তো আয়নাটা ভাঙতে হয় ম্যাডাম। দূরে
সাইরেন বাজতে শুরু করলো। মাধুরী সেন জানালার ধারে দাঁড়িয়ে হাতের কাপে শেষ চুমুক নিচ্ছেন। তার চোখে কোনো ভয় নেই, মুখে বিন্দুমাত্র অপরাধবোধের ছায়া নেই। তিনি বললেন, জানো রুদ্র, আয়নার ব্যাপারটা বড় অদ্ভুত। তুমি জানো তুমি কাকে দেখছো, অথচ ঠিক বিশ্বাস করতে পারো না। আর লেখালেখি, ওটা আয়নার মতোই। তুমি যা দেখাও পাঠক তাই দেখে, কিন্তু তুমি জানো ভিতরে আর একটা ছবি লুকিয়ে আছে। রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি শুধু একটা খুন করনি ম্যাডাম, তুমি একটা স্বপ্ন নষ্ট করেছ। একজন তরুণ লেখকের ভিতর নিজের ছায়া ঢুকিয়ে দিয়েছ, তাকে দিয়ে গড়েছ এক বিভ্রান্ত খুনি। তুমি শুধু রক্ত নয়, বিশ্বাস খুন করেছ। মাধুরী হেসে উঠলেন। তুমি কি জানো রুদ্র, আমি কেন ওকে বেছে নিয়েছিলাম? কারণ দিব্যাংশুর ভিতরে একটা গল্প ছিল, কিন্তু সাহস ছিল না। আর আমার ছিল সাহস, কিন্তু নতুন গল্প ছিল না। তাকে আমি শুধু একটা আয়না দিয়েছিলাম, যেখানে সে নিজেকেই হারিয়ে ফেলল। আমরা দুজনেই একে অপরের প্রয়োজন ছিলাম। রুদ্র পকেট থেকে সে ভিডিও ফুটেজের পেন ড্রাইভ বের করে টেবিলে রাখলো। সব প্রমাণ আছে, তুমি পালাতে পারবে না। মাধুরী একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, আমি পালানোর চেষ্টা করিনি। আমি জানতাম তুমি একদিন আয়নার পেছনের লোকটাকে খুঁজে পাবে। তুমি ভালো গোয়েন্দা রুদ্র, কিন্তু তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, কারণ তুমিও চেয়েছিলে একটা স্মরণীয় কেস। তুমিও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মধ্যে একটা গল্প খুঁজেছিলে, তাই না? রুদ্র আর কোনো কথা বলেনি। ঠিক তখনই বাইরের পুলিশের গাড়ির হর্ন বাজলো। মাধুরী জানালার দিকে এগিয়ে গিয়ে শেষবারের মতো আকাশের দিকে তাকালেন। এই তো রুদ্র, আয়নার গল্প শেষ। এবার তুমি নতুন কিছু লিখতে পারো। এসিপি অঞ্জন ঘোষ ঘরে ঢুকলেন। মাধুরী শান্ত গলায় বললেন, আমি তৈরি আছি, কিন্তু ওকে বলো যেন আমার শেষ বইটা সে পড়ে। তার নাম দিয়েছি দ্য মিরর রাইটস ব্যাক। পুলিশ তাকে নিয়ে চলে গেল। ঘরটা খালি হয়ে গেল, শুধু পড়ে রইল আয়নার সামনে এক কাপ চা আর সেই পেন ড্রাইভটা। রুদ্র চুপচাপ বসে থাকলো। অনেকক্ষণ পর সে আয়নার দিকে তাকালো। এবার সে কাউকে দেখতে পেল না, না দিব্যাংশু, না সেই ছায়া, না কোনো বিকৃত প্রতিবিম্ব, শুধু নিজেকে, এক ক্লান্ত, প্রশ্নে জর্জরিত, তবু বেঁচে থাকা মানুষকে। সে ধীরে ধীরে বলল, আমরা সবাই আয়নার সামনে দাঁড়াই, কেউ নিজের চেহারা দেখে, কেউ নিজের ভয়, কিন্তু শেষ পর্যন্ত যদি সাহস থাকে, তাহলে আমরা দেখতে পাই সত্যকে, যেটা গল্প নয়, যেটা প্রতিচ্ছবি নয়, সেটাই আমরা। রুদ্র ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার হাতে এক নতুন খাতা, নাম লেখালো দ্য কিলার বিহাইন্ড দ্য মিরর। শেষ পাতায় নিজেকে দেখতে পাওয়া গল্প। আকাশে তখন ভোরের আলো ফুটছে, নতুন দিনের শুরু, নতুন গল্পেরও। আপনারা শুনছিলেন আয়নার ওপারে হত্যাকারী। এই আয়নার গল্প যদি আপনাকে ভাবিয়ে তোলে, ভয় পাইয়ে দেয়, কিংবা নিজের প্রতিচ্ছবির দিকে তাকাতে বাধ্য করে, তবে বুঝবেন গল্পটা আপনারও। হোক গল্প, আবারও ফিরব নতুন রহস্য, নতুন ভয় আর নতুন প্রতিচ্ছবির আয়নায়। শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, শোনাতে থাকুন হোক গল্পের সঙ্গে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্পের জন্য।